ইথিক্যাল হ্যাকিং এসেনশিয়াল পর্বে সকলকে স্বাগত জানাই, যেখানে আমরা ইথিক্যাল হ্যাকিং শেখার পূর্বে যে সমস্ত বিষয়গুলো জানা দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো এর একটা প্লে লিস্ট নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সমস্ত ভিডিও পরপর অ্যারেঞ্জ করা রয়েছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো এর আগের ভিডিওতে আমরা ইউনিক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে জেনেছিলাম, এবং এই ভিডিওতে আমরা যেটা জানবো, লিনাক্স অথবা ইউনিক্সের যে সমস্ত কমান্ড রয়েছে একদম ডিটেলসে A to Z জানার চেষ্টা করব। ইথিক্যাল হ্যাকিংয়ে এক্সপার্ট হতে গেলে আমাদের কিন্তু লিনাক্সে কমান্ড সম্পর্কে ভালো আইডিয়া বা ধারণা থাকতে হবে। সেই জন্য আমরা এখানে যে সমস্ত কমান্ড আমরা দেখব, তার A to Z বেসিক টু অ্যাডভান্স যে সমস্ত জিনিস হয় সেই সমস্ত জিনিস নিয়ে এখানে আলোচনা করব। তো স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে আমরা কমান্ডের কয়েকটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেছি। মূলত আমরা 10টি ক্যাটাগরিতে কমান্ডগুলোকে ভাগ করতে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ক্যাটাগরি দেখতে পারবে। তো আমার হিসাবে আমি এটাকে 10টি ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি। তো ফার্স্ট, ফাইল অ্যান্ড ডিরেক্টরি ম্যানেজমেন্ট কমান্ড রয়েছে। সেকেন্ড কমান্ড রয়েছে, সেকেন্ড ক্যাটাগরি রয়েছে ফাইল পারমিশন অ্যান্ড ওনারশিপ ক্যাটাগরিজ, এবং থার্ড ক্যাটাগরিজ রয়েছে ফাইল ভিউইং অ্যান্ড টেক্সট প্রসেসিং কমান্ড, এবং ফোর ক্যাটাগরি রয়েছে প্রসেস ম্যানেজমেন্ট, এবং ফাইভ ক্যাটাগরিতে রয়েছে সিস্টেম মনিটরিং অ্যান্ড পারফরমেন্স, সিক্স ক্যাটাগরিতে রয়েছে নেটওয়ার্কিং, সেভেন ক্যাটাগরিতে রয়েছে আর্কাইভ অ্যান্ড কম্প্রেশন, যেটা আমরা জিপ ফাইল বলি, ওগুলোকে কিভাবে কম্প্রেস করব সেগুলো রয়েছে, এক্সট্রাক্ট করব, এবং 8 নম্বরে রয়েছে ইউজার ম্যানেজমেন্ট ক্যাটাগরি, এবং 9 নম্বরে রয়েছে ডিস্ক অ্যান্ড পার্টিশন ম্যানেজমেন্ট, এবং 10 নম্বরে হয়েছে প্যাকেজ ম্যানেজমেন্ট। প্রত্যেক ক্যাটাগরি আমরা A to Z ডিটেলস জানবো। এর আগে আমরা উইন্ডোজ কমান্ড সম্পর্কে জেনেছিলাম, যেখানে শুধু আমরা দেখেছিলাম যে ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য উইন্ডোজে কিছু কমান্ড, প্রত্যেক ক্যাটাগরিতে মানে কিছু কিছু জিনিস আমরা জেনেছিলাম, কিন্তু লিনাক্স কমান্ডে আমরা প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ জানার চেষ্টা করব। আলাদা আলাদাভাবে ভিডিও আসবে, তো প্রত্যেক পার্ট আলাদা হবে। তো ভিডিওগুলো সব লম্বা ডিটেলসে হবে, তো তো তাই ভিডিওটি অনেকটা লম্বা হবে প্রত্যেক ক্যাটাগরি। আর এই ভিডিওতে শুধু আমরা এই ফাইল অ্যান্ড ডিরেক্টরি ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো। ফাইল অ্যান্ড ডিরেক্টরি ম্যানেজমেন্ট। তো ফাইল অ্যান্ড ডিরেক্টরি ম্যানেজমেন্টের যে ফার্স্ট কমান্ড যেটা আছে সেটা হচ্ছে ls। ঠিক আছে, ls কমান্ড মানে লিস্টিং কমান্ড। দ্য ls কমান্ড ইন ইউনিক্স অথবা লিনাক্স সিস্টেম ইজ ইউজ টু লিস্ট অফ কন্টেন্ট অফ ডিরেক্টরি, মানে একটা ডিরেক্টরি বা ফোল্ডারে যত কন্টেন্ট রয়েছে, মানে তার মধ্যে ফাইল থাকতে পারে বা ফোল্ডার থাকতে পারে, সেগুলোকে লিস্ট আকারে দেখার জন্য ls কমান্ড ইউজ হয়, যেখানে আমরা উইন্ডোজে dir কমান্ড ব্যবহার করি। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে প্র্যাকটিস করব, সেটার জন্য আপনাদের অবশ্যই কোনো একটা লিনাক্স ওএস অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। আপনার ওএস অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল বক্সের মাধ্যমে এটা করতে পারেন আপনি। যদি ইন্টারনেটের বিভিন্ন জায়গায় ভার্চুয়াল বক্সে কীভাবে আপনি খালি লিনাক্স বা প্যারেট অপারেটিং সিস্টেম ইনস্টল করবে সেটা আপনি দেখতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন, বা আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন হয়ে আপনি সেগুলোর সমাধান নিতে পারেন। ঠিক আছে, বা যদি কোনো প্রবলেম হয় ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো, সেটা আপনি চেক করতে পারেন, সেটা আপনি কমেন্ট সেকশানে কমেন্ট করুন অবশ্যই। তো এখানে দেখুন, এখানে যে টার্মিনাল রয়েছে এই টার্মিনালটা আপনাকে প্রথমে ওপেন করতে হবে। এখানে আমি অ্যাজ এ ইউজার হিসেবে, নট রুট ইউজার হিসেবে আমি এখানে ওপেন করিনি। ঠিক আছে, এমনি নর্মাল ইউজার দিয়ে, স্ট্যান্ডার্ড ইউজার দিয়ে আমি এখানে ওপেন করেছি। যে কোনো ইউজার দিয়ে আপনি ওপেন করতে পারেন। যদি আপনি চান রুট ইউজার দিয়ে ওপেন করবেন তো করতে পারেন। এবারে আপনার মনে
প্রশ্ন আসতে পারে যে রুট ইউজারটা কি, যেটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার বলি, সুপার পাওয়ার ইউজার বলি, সেটাই হচ্ছে রুট ইউজার। ঠিক আছে, আমরা উইন্ডোজে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার বলে থাকি, ঠিক তেমনি লিনাক্সে সুপার পাওয়ার ইউজার হচ্ছে রুট ইউজার। এলএস কমান্ডটা দেখব। ঠিক আছে, তো এখানে আমরা এলএস কমান্ডটা দেখলাম। তো দেখলাম এলএস কমান্ডের মধ্যে এখানে সমস্ত কিছু ডিরেক্টরি এবং ফাইলের লিস্ট দিয়ে দিয়েছে। এবারে এখানে তো এইভাবে বোঝা যাবে না যে কোনটা ডিরেক্টরি কোনটা ফাইল, তাই না? কিছু কি বুঝতে পারছেন যে ডেস্কটপটা কি, এটা ডিরেক্টরি নাই? তো সেটার জন্য অন্য কমান্ড রয়েছে, সেটা আমরা এই ভিডিওতে জানবো। তো চলো তাহলে এলএস কমান্ডের সাহায্যে আমরা কি করি, লিস্ট দ্য কন্টেন্ট অফ ডিরেক্টরি। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমনলি ইউজড কমান্ড ইন দ্য টার্মিনাল ফর দ্য ফাইল অ্যান্ড ডিরেক্টরি ম্যানেজমেন্ট। এর বেসিক সিনট্যাক্স কি রয়েছে, এলএস দিয়ে কোনো একটা অপশান দিতে হয়। ঠিক আছে, বা শুধু আপনি এলএস ইউজ করতে পারেন। তো একটু আগে আমি যেটা দেখালাম যে এলএস ইউজ করলে সমস্ত লিস্ট আকারে দিয়ে দিচ্ছে, কিন্তু কোনটা ফাইল বা কোনটা ডিরেক্টরি সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। তো সেটার জন্য আমরা কি করব, এলএস হাইপেন ড্যাশ এল ইউজ করব। ঠিক আছে, যেটার মানে হচ্ছে লং লিস্টিং ফরম্যাটের জন্য ইউজ করা হয়। তো চলো এখানে আমি এলএস করলাম হাইপেন এল। ঠিক আছে, এলএস দিলাম, তারপরে একটু গ্যাপ আছে, তারপরে হাইপেন এল রয়েছে। তো আশা করি এবার বুঝতে পারছেন। তো এলএস হাইপেন এল দিয়ে এন্টার প্রেস করলাম। তো দেখো এখানে এই যে এই লাইনটার ফার্স্ট লাইনটার দিকে লক্ষ্য করলে আমরা দেখব যে ফার্স্টে যদি আমাদের এখানে ডি দিয়ে শুরু হয়, তার মানে আমরা এটা হচ্ছে ডিরেক্টরি বা ফোল্ডার। ঠিক আছে, ফার্স্টে ডি দিয়ে শুরু হলে সেটাকে আমরা ডিরেক্টরি বলবো, আর ফার্স্টে যদি এখন ড্যাশ দিয়ে শুরু হয় সেটাকে আমরা ফাইল বলবো। ঠিক আছে, এটা যেরকম দেখুন ডট টিএক্সটি ফাইল। তো এখানে কোনো ডি দিয়ে শুরু হয়নি, তার মানে এটা দেখলে আমরা বুঝতে পারবো, হাইপেন রয়েছে দেখলে বুঝতে পারবো যে এটা একটা ফাইল, আর যেটাতে ডি দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে একটা ডিরেক্টরি বা ফোল্ডার। ঠিক আছে, তো এইগুলো কি রয়েছে না রয়েছে একটু পরে আসছি, সমস্ত কিছু ডিটেলসে আমরা জানবো। ঠিক আছে, এখানে নয় যে আপনি বলে দিলাম শুধু সেটাকে আপনি দেখে নিলেন। ঠিক আছে, এটা পুরো একদম ডিটেলসে আপনাদেরকে বোঝানো হবে। যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কোনটাকে আমরা ডিরেক্টরি বলবো এবং কোনটাকে আমরা ফাইল বলবো। ঠিক আছে, তো এবারে নেক্সট চলো দেখি আন্ডারস্ট্যান্ডিং লং লিস্টিং ফরম্যাট। এই যে ফরম্যাটটা রয়েছে যেটা আমরা একটু আগে দেখেছিলাম, এই যে ফরম্যাটটা রয়েছে এটাকে একটু আন্ডারস্ট্যান্ড করি চলো। তো প্রথমে যে এই যে হাইপেন দিয়ে শুরু হচ্ছে, তারপরে আর ডাব্লিউ রয়েছে, তারপর আর রয়েছে, তারপরে আর রয়েছে। ঠিক আছে, তো এটাকে আমরা ফাইল পারমিশন বলে থাকি। তো এটা হচ্ছে প্রথমে হচ্ছে রিড রাইট এক্সিকিউট পারমিশন হয়। একটা ফাইলে তিন ধরনের পারমিশন হয়, একটা রিড রাইট এক্সিকিউট। এই যে মাঝখানে দেখুন একটা হাইপেন রয়েছে, তারপর দুটো গ্যাপ রয়েছে, তারপরে দুটো গ্যাপ রয়েছে, তাহলে রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট, রিড রাইট এক্সিকিউট তিনটে রয়েছে। ফার্স্ট হচ্ছে অনার বা যেটাকে আমরা ইউজার গ্রুপ বলে থাকি, তারপরে সরি ফার্স্ট হচ্ছে অনার যেটা ইউজার, যেটা আপনি লগ ইন করে আছেন। ঠিক আছে, অনার ইউজার, তারপরে গ্রুপ, তারপরে আদার্স। এটা হচ্ছে তিনটে ক্যাটাগরি রয়েছে। ঠিক আছে, ইউজার অনার যেটা এখানে দেখতে পাচ্ছেন, ইউজার ইউজার মানে অনার অফ দ্য ফাইল, মানে যেটাতে আপনি লগ ইন করে আছেন, এবং তার লাস্ট সেকেন্ড হচ্ছে গ্রুপ। ঠিক আছে, যদি আপনি এই ফাইলটা বা ফোল্ডারটা কোনো গ্রুপের মধ্যে শেয়ার করতে চান। ঠিক আছে, আর আরেকটা যেটা এই যে লাস্টে আর রয়েছে, এটা হচ্ছে আদার্সে পারমিশন দেওয়ার জন্য, যে আমাদের প্রত্যেকটা ফাইলের
জন্য তিন ধরনের ইউজার থাকে। একটা হচ্ছে যেটা ওনার বলছি আমরা, একটা গ্রুপ বলছি আমরা, একটা আদার্স বলছি। ঠিক আছে, প্রত্যেকের কাছে পারমিশনের জন্য আমরা কি দিতে পারি, রিড, রাইট, এক্সিকিউট পারমিশন দিতে পারি। সেটা প্রত্যেক যে অনার তার জন্য হতে পারে, যে যাদের গ্রুপের মধ্যে শেয়ার করব আমরা, যার যে গ্রুপের মধ্যে শেয়ার করব তার পারমিশন রিড, রাইট, এক্সিকিউট হতে পারে, এবং আদার্স অন্যান্য কোনো ইউজার হলে তারও সেম রিড, রাইট, এক্সিকিউট, এই তিন ধরনের পারমিশন আমরা সেট আপ করতে পারি। এই যে ওয়ানটা রয়েছে, ওয়ান হচ্ছে নাম্বার অফ দ্য লিঙ্ক। ইউজার গ্রুপ, এটা ইউজার হচ্ছে প্রথম যে নামটা থাকবে এখানে দেখুন, প্রথমে যে নামটা রয়েছে এটা ইউজার, সেকেন্ড যে নামটা রয়েছে এটা গ্রুপ। ঠিক আছে, এবং এই যে নাম্বারটা রয়েছে এটা হচ্ছে ফাইলের সাইজ, আর এটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম, তারপরে হচ্ছে ফাইল বা ফোল্ডারের নাম। তো এখানে দেখো 4096, এটা আমরা বলছি ফাইলের সাইজ, কিন্তু এই যে 4096 এটা কি কেবিতে রয়েছে না এমবিতে রয়েছে না কিসে রয়েছে সেটা কি আমরা বুঝতে পারছি? তো বুঝতে তো পারছি না, তাই না? তো সেটার জন্য আরেকটা কমান্ড রয়েছে, আমরা সেটা পরে একটু পরে জানার চেষ্টা করব, জানবো। তো এখানে দেখো যেটা আমরা বলছিলাম, দেখো মেন আমাদের যে ইউজার রয়েছে তার কাছে কি কি পারমিশন রয়েছে, রিড পারমিশন রয়েছে, রাইট পারমিশন রয়েছে, এক্সিকিউট পারমিশন রয়েছে। ঠিক আছে, আর নেক্সট যে গ্রুপ রয়েছে তার কাছে শুধু শুধু কি রয়েছে, রিড রয়েছে আর এক্সিকিউট পারমিশন রয়েছে। মাঝখানে এই যে ডাব্লিউ যে মিসিং হয়ে আছে দেখুন, এখানে ডাব্লিউ, এই যে ডাব্লিউটা রয়েছে এটা কিন্তু মিসিং, তাহলে শুধু রিড রয়েছে আর এক্সিকিউট পারমিশন রয়েছে গ্রুপের ক্ষেত্রে। এবং আদার্স যদি কোনো হয়, সেটা আদার ইউজার হয়, সেটা শুধু রিড এবং এক্সিকিউট পারমিশন রয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে প্রথমে আসছে আমাদের অনার, যেটার মধ্যে আমরা ওপেন হয়ে আছি সেই ইউজার। তাহলে প্রথমে হচ্ছে, প্রথম ইউজারের ক্ষেত্রে কি হচ্ছে, রিড, রাইট, এক্সিকিউট হয়ে গেল তিনটে এখানে। এবং সেকেন্ড ইউজার হচ্ছে গ্রুপ, এই গ্রুপের ক্ষেত্রে কি হচ্ছে, রিড হচ্ছে, রাইট নেই, এক্সিকিউট রয়েছে। এই রিড এবং এক্সিকিউট করতে পারবে কিন্তু মডিফাই করতে পারবে না। এবং অন্যান্য কোনো ইউজার যদি থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে রিড হবে আর এক্সিকিউট হবে, কিন্তু রাইট করতে পারবে না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন এটা। তো এবার নেক্সট কমান্ডের দিকে আমরা যাব। তো নেক্সট কমান্ড দেখো, ls -a, যেখানে আমরা অল ফাইল দেখতে পাবো, শুধু তার সাথে আমরা ইনক্লুড হিডেন ফাইল সম্পর্কে জানবো, যেটা উইথ দো স্টার্টিং উইথ এ ডট, যেটাকে ডট দিয়ে কোনো ফাইল বা ফোল্ডারের নাম শুরু হবে। তো সেটা তো দেখি, ls a। তো দেখো যখন আমরা এখানে ls a করলাম, তো দেখো অনেক ফাইল রয়েছে বা ফোল্ডার রয়েছে যেটা ডট দিয়ে শুরু হয়েছে দেখো, কিন্তু এই সমস্ত ফোল্ডার কিন্তু আমরা এর আগে কিন্তু আমরা দেখতে পাইনি, শুধু ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড, মিউজিক এগুলো দেখতে পেয়েছি। এই যে ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড, মিউজিক, কিন্তু এই ডট ফাইলগুলো আমরা, ফোল্ডারগুলো আমরা কিন্তু দেখতে পাইনি। ঠিক আছে, তাহলে ls -a এটার মানে কি হলো, এটার মানে হলো যে যেগুলো আমাদের হিডেন ফাইল রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। তারপরে রয়েছে ls-lh, এটা হচ্ছে হিউম্যান রিডেবল সাইজ। চলো এটা দেখে নিই, তারপর আমি বলবো। ls-lh এটার সাহায্যে আমরা কি দেখতে পাই, এটার সাহায্যে আমরা জানবো যে এই যে একটু আগে আমরা বলছিলাম 4096 এই সংখ্যাটি কি। তো এখানে দেখো
5.0 KB, ঠিক আছে, বা এই যে সাইজ 116 KB, ঠিক আছে, এগুলো আমরা এলএইচ কমান্ডের সাহায্যে আমরা জানতে পারবো যে ফাইলের সাইজ কত রয়েছে। এবার রয়েছে ls-r রিকার্সিভ। তো চলো ls-r, এখানে বড় হাতের আর দেবো। তো রিকার্সিভ দেখো, রিকার্সিভ -r মানে রিকার্সিভ মানে একটা ফোল্ডারের মধ্যে বা একটা ফোল্ডারের মধ্যে যত রকমের ফাইল বা তার ভিতরে সাব ফোল্ডার রয়েছে সমস্ত কিছু এখানে শো করবে। রিকার্সিভ মানে হচ্ছে এটা, ঠিক আছে। এই যে ডেস্কটপ স্ল্যাশ ফোটন, এর ভিতরে কি কি ফাইল রয়েছে সেটা এখানে শো করিয়েছে। তারপরে এই যে ডেস্কটপ ফোটন কোর, এর মধ্যে কি কি ফাইল রয়েছে সমস্ত কিছু শো করে একদম ডিটেলসে শো করিয়ে দেবে, ঠিক আছে। ফোল্ডারের মধ্যে যত রকমের ফোল্ডার থাকুক সমস্ত কিছু শো করবে। এই যে ডেস্কটপ টেলিকম, এর মধ্যে কি রয়েছে দেখো, এর মধ্যে কিছু নেই, ফাঁকা ছিল বলে ওই জন্য এখানে কিছু নেই। এখানে দেখো ডেস্কটপ রয়েছে, টেলকম রয়েছে, টেলকম সিস্টেম রয়েছে, তারপর এর মধ্যে সাবডোমেন রয়েছে, ঠিক আছে। তার মধ্যে এই দুটো ফাইল রয়েছে, ঠিক আছে। একদম ডিটেলসে এখানে সমস্ত কিছু শো করবে। এই যে আমরা এতগুলো কমান্ডগুলো দেখলাম, ঠিক আছে, তো এগুলো আমি কোথায় পেলাম? কোথাও না কোথাও তো ডকুমেন্টেশন রয়েছে, তাই না? তো চলো সেটা দেখে নিই। তো তার জন্য একটা কমান্ড রয়েছে, সেটাকে আমরা কি বলবো? ম্যান কমান্ড, যেটাকে আমরা ম্যানুয়াল বলে থাকি, ঠিক আছে। ম্যান এলএস, যখন আমরা ম্যান এলএস দেবো তো এখানে যে এলএস সম্পর্কে সমস্ত রকম ডিটেলস এখানে পেয়ে যাবে। তো প্রথম এখানে দেখো ls1 বলে রয়েছে। জিনিসটা কি, 1 থেকে 8 পর্যন্ত আমাদের কমান্ডের ক্যাটাগরি রয়েছে। সেটা কি কি ক্যাটাগরি সেটা এখানে আমি তো বলতে পারবো না, সেটার জন্য আলাদা একটা কোর্স হয়, সেটা হচ্ছে ওএসসিপি কোর্স। সেইখানে এই ধরনের লিনাক্সের যত রকমের ফান্ডামেন্টাল রয়েছে সেখানে সমস্ত কিছু শেখানো হয়, ওখানে সমস্ত কিছু পেয়ে যাবে। এবং ইথিক্যাল হ্যাকিংয়ের পুরো ডিটেলসে ওখানে রয়েছে। তো একটা সার্টিফিকেশন কোর্স এটা ওএসসিপি। তো এই যে ফার্স্ট যে এইখানে লেখা রয়েছে নাম্বার ভ্যালু রয়েছে, এটা হচ্ছে ইউজার কমান্ড। এটাকে এই ক্যাটাগরিকে আমরা ইউজার কমান্ড বলে থাকি। যেখানে এই এক লেখা রয়েছে সেখানে জানবে এটা ইউজার কমান্ড। তো তারপরে হচ্ছে নেম, নেম হচ্ছে লিস্টিং ডিরেক্টরি কন্টেন্ট, লিস্ট ডিরেক্টরি কন্টেন্ট। এর সিনট্যাক্স কি হচ্ছে এলএস, তারপরে অপশান দিতে হবে, তারপরে আপনি কোনো ফাইল দিতে পারেন, যা খুশি দিতে পারেন। তার ডেসক্রিপশন রয়েছে। একটু আগে যে আমরা জেনেছিলাম সেটার মানে হচ্ছে অল, ঠিক আছে। আর আরেকটা রয়েছে বড় হাতের এ, ঠিক আছে, বি রয়েছে, বড় হাতের বি সি। এবারে আপনি যদি এন্টার প্রেস করেন পরপর যত রয়েছে পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে এইচ, হিউম্যান রিডেবল, ঠিক আছে, একটু আগে যেটা বলছিলাম। তো এখান থেকে পুরো এলএস সম্পর্কে যত রকমভাবে আমরা ইউজ করতে পারি সমস্ত এখানে কিন্তু দেয়া রয়েছে। এই এই চলে আসলে এবার এখান থেকে কুইট করবে কিভাবে, কিউ প্রেস করবেন, করলে কুইট হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি আপনি ম্যান সম্পর্কে বুঝতে পেরেছেন, ম্যান কমান্ড কি কাজ করে। তাহলে কোনো কমান্ডের ম্যানুয়াল কিভাবে আমরা এটাকে ইউজ করব সেটা জানার জন্য আমরা এই ম্যানটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে ম্যান দিতে হবে, দিয়ে যে কমান্ড সম্পর্কে আপনি জানতে চাইছেন সেই কমান্ডের নামটা দিতে হবে আপনাকে। এবারে নেক্সট আমরা সিডি কমান্ড সম্পর্কে জানব। সিডি কি, চেঞ্জ ডিরেক্টরি। The cd command short for change directory. It is used in Linux Unix system to navigate between directory in the file system, ঠিক আছে। তাহলে একটা ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে যেতে গেলে আমরা কমান্ড লাইনের মাধ্যমে
সিডি কমান্ডের মাধ্যমে আমরা অন্য ফোল্ডারে যেতে পারি। তো সেটার জন্য কি দিতে হবে, আমাদের সিডি দিয়ে ডিরেক্টরি নাম দিতে হবে। তো চলো আমরা দিই, এখানে আগে এলএস করে নেব। তো এখানে এখন আমরা হোম সেকশানে রয়েছি, ঠিক আছে। এই যে সাইনটা হচ্ছে এটা হোমের সাইন হচ্ছে এটা, ঠিক আছে। তো আমরা এখন সিডিতে যেতে এখন ডেস্কটপ ফোল্ডারের মধ্যে যেতে চাইছি। তাহলে আমরা কি দেবো, সিডি ডেস্কটপ। যখন আমরা ডি দিয়ে ট্যাব প্রেস করলাম, তখন আমাদের এখানে সাজেশান দিয়েছে যে ডি দিয়ে এতগুলো আমাদের কন্টেন্ট রয়েছে, ডেস্কটপ রয়েছে, ডকুমেন্ট রয়েছে, ডাউনলোড রয়েছে, ঠিক আছে। তো তারপরে আপনি এর মধ্যে কোনটাকে যেতে চাইছেন, তাই না। তখন আমরা দিয়ে ট্যাব প্রেস করলাম, তখন পুরোপুরি এটা চলে আসলো। এটাকে আমি যদি এন্টার প্রেস করি, তাহলে আমরা কোথায় পৌঁছে গেলাম, ডেস্কটপে। দেখো এখানে /ডেস্কটপ চলে এসছে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা ফোল্ডারের মধ্যে অন্য ফোল্ডারে আমরা যেতে পারি। এবারে একটু আগে যেটা আমি বলছিলাম, হোম সিডি, এই যে সাইনটা রয়েছে, জানি না এই সাইনের নামটা কি বলে, যদি আপনার কোনো জানা থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। নেভিগেট ডিরেক্টরি টু দ্য হোম ডিরেক্টরি, যদি আপনি এই সাইনটা দেন, তাহলে হোম ডিরেক্টরিতে পৌঁছে যাবেন। আপনি যেখানে থাকুন না কেন, হোমে চলে আসবেন। তো আমি দেখাই, তো এলএস করে দেখি যে এর মধ্যে কি কি আছে। এই যে আমি ধরে টেলকমের মধ্যে ঢুকবো, সিডি টেলকম দিয়ে টেলকমের মধ্যে চলে এসেছি। এবার আমি চাইছি এই যে হোম যেটা ছিল এইখানে আসতে। তাহলে আমরা কি ইউজ করব, সিডি দিয়ে ওই যে সাইনটা রয়েছে, যে ওই সাইনটা দেখো, ওই যে একদম উপরে কিবোর্ডের উপরে 1 রয়েছে, তার লেফটে যে কিটা রয়েছে ওইখানে শিফট চেপে প্রেস করলে ওই সাইনটা চলে আসবে, ঠিক আছে। তো সিডি দিয়ে তারপর ওই সাইনটা দিয়ে এন্টার মারলে আমরা পুনরায় আগের চলে আসছি। তো আশা করি আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন। তো এবারে আমরা নেক্সট জানবো সিডি ডট ডট। সিডি ডট ডট এটার ফলে কি হয়, প্যারেন্ট ডিরেক্টরি, মানে আপনি যে ডিরেক্টরির মধ্যে রয়েছে তার প্যারেন্ট যেটা রয়েছে তার মধ্যে চলে আসবে। তো চলো সেটা জিনিসটা কি। তো আমি এখানে সিডি দিলাম, ডেস্কটপ দিলাম, দিয়ে কোথায় যাব, আমরা যাব টেলকমে, যাব টেলকম দিয়ে এন্টার প্রেস করুন। তাহলে আমরা এখন টেলকম ফোল্ডারের মধ্যে রয়েছি, ঠিক আছে। তো এটার মধ্যে প্যারেন্ট কোনটা, টেলকমের প্যারেন্ট কোনটা, ডেস্কটপ, তাই না। তো টেলকম থেকে আমরা যদি ডেস্কটপে আসতে চাই, প্যারেন্টে আসতে চাই, টেলকমের প্যারেন্টকে ডেস্কটপ, তাহলে ডেস্কটপে যদি আমরা আসতে চাই, তাহলে আমরা কি করব, সিডি দিয়ে ডট ডট দেবো, দিয়ে এন্টার প্রেস করবো, করলে দেখো এখানে ডেস্কটপে চলে এসছে, ঠিক আছে। নেক্সট আমরা জানবো সিডি হাইফেন প্রিভিয়াস ডিরেক্টরি, ঠিক আছে। সুইচ ব্যাক টু দ্য লাস্ট ভিজিট ডিরেক্টরি, সেটা কেমন, সিডি হাইফেন দেবো। তো যেটা আমরা লাস্ট ভিজিট করেছি সেই ডিরেক্টরির নামটা চলে এসছে, ঠিক আছে। দেখো এখানে লাস্ট কোন ডিরেক্টরি আমরা ভিজিট করেছিলাম, এই ডিরেক্টরি লাস্ট ভিজিট করেছিলাম, তারপরে সিডি করেছি। তো সিডি ডেস্কটপ টেলকম, একদম ডাইরেক্ট টেলকমে চলে এসেছি, তাই না। এখান থেকে আমরা এই কমান্ডটা লিখতে কি হয়ে যায়, টেলকমে চলে এসেছি। তো যখন এই সিডি ড্যাশ দিলাম, তাহলে এর আগে আমরা কোন ডিরেক্টরির মধ্যে ছিলাম সেটা আউটপুট এখানে দিয়ে দিয়েছে। দেখো আগে আমরা হোম ডিরেক্টরির মধ্যে ছিলাম,
বুঝতে পেরেছেন যে সিডি ড্যাশ কীভাবে কাজ করে। আমরা ডেস্কটপে যাইনি, ডাইরেক্ট আমরা টেলিকমের মধ্যে চলে এসেছি। তো ওই জন্য আগে আমরা হোমে ছিলাম, হোম থেকে টেলিকমে এসেছি, ওই জন্য আগের যে ডিরেক্টরি ছিল কোথায় আমরা ছিলাম সেটার আউটপুট এখানে দিয়ে দিয়েছে। তো আশা করি এটার সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। তো নেক্সট রয়েছে পিডব্লিউডি, তার ফুল ফর্ম হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। Now, the PWD command, short from print working directory, is a simple but essential command in Unix or the Linux system. It displays the absolute part of current working directory, helping user confirm their location within the file system. আপনি যে ফোল্ডারের মধ্যে কাজ করছেন তার পাথটা কি, ফুল অফ পাথটা কি, সেটা জানার জন্য আমরা পিডব্লিউডি কমান্ডটা ইউজ করি। সেটা কি এমন, ধরো সিডি দিলাম, দিয়ে ডেস্কটপ টেলিকমের মধ্যে রয়েছি, এই যে ফুল পাথ এটা কোন ডিরেক্টরির মধ্যে আমি আছি সেটা জানার জন্য আমরা পিডব্লিউডি ইউজ করি। তাহলে এখানে দেখো এর ফুল পাথটা কি, প্রথম হচ্ছে স্ল্যাশ, তারপর হচ্ছে হোম, তারপরে ডাট, তারপরে ডেস্কটপ, তারপরে টেলিকম, এটা হচ্ছে ওর ফুল পাথ। ঠিক আছে, তো এখানে আমরা কিন্তু ফুল পাথটা দেখতে পাচ্ছি না। ফুল পাথ যখন আমরা পিডব্লিউডি করব তখন আমরা কিন্তু এর সম্পূর্ণ পাথটা জানতে পারব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে পিডব্লিউডি কেন ইউজ করি আমরা। আমরা অনেক সময় ইথিক্যাল হ্যাকিংয়ে ওয়ার্ড লিস্ট যখন আমরা সিলেক্ট করি তখন আমাদের এই ফুল পাথটা দিতে হয়। ঠিক আছে, ওই জন্য পিডব্লিউডি অনেক ক্ষেত্রে হেল্প করে যে কোনো ফাইলের পুরো কমপ্লিট পাথটা কী রয়েছে সেই ফাইলটার জানার জন্য। নেক্সট আমরা জানব এমকেডিআইআর। এমকেডিআইআর মানে উইন্ডোজে আমরা যেটা করে থাকি এমকেডিআইআর মেক ডিরেক্টরি, ঠিক তেমনই এখানে ইউনিক্স অথবা লিনাক্স সিস্টেমে আপনি এটা করতে পারবেন, নিউ ডিরেক্টরি ক্রিয়েট করতে পারেন। বেসিক সিনট্যাক্স কী হচ্ছে, এমকেডিআইআর দিয়ে অপশান দিতে পারেন, দিয়ে ডিরেক্টরির নাম দিতে পারেন। তো আমি সিম্পলভাবে আমরা কি করব, ইউজ করব এমকেডিআইআর দিয়ে ডিআইআর এর ডিরেক্টরির নাম দেবো আমরা। তো এখানে দেখো এমকেডিআইআর দিয়ে টেস্ট টেস্ট দিয়ে এন্টার করলাম, তাহলে দেখো এখানে টেস্ট ক্রিয়েট হয়েছে কি হয়নি কী করে বুঝবো যে ক্রিয়েট হয়েছে কি, এখানে কোনো কিন্তু মেসেজ প্রিন্ট আউট করেনি। তো এমন একটা কমান্ড রয়েছে যেখানে আমরা মেসেজ প্রিন্ট আউট করতে পারি যে আপনার ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সেটা কীভাবে করবো একটু পরে জানবো। তো তার আগে দেখবো আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে কি না। তো সেটার জন্য আমরা টেলিকমে যাব, টেস্ট ফোল্ডারটা চলে এসছে। ঠিক আছে, তো এবারে যদি আমরা এমকেডিআইআর সম্পর্কে আরও জানার চেষ্টা করি সেটা কি কি রয়েছে। এমকেডিআইআর দিয়ে মাল্টিপল ডিরেক্টরি আপনি ক্রিয়েট করতে পারবেন। সেটা কিভাবে, এমকেডিআইআর দেবো, দিয়ে ফার্স্ট ডিরেক্টরি নেম দেবো, সেকেন্ড ডিরেক্টরি নেম দেবো এবং থার্ড ডিরেক্টরি নেম দেবো। তো এখানে আপনার অবশ্যই মনে রাখতে হবে যে যখন আপনি ডিরেক্টরির নাম দেবেন তখন মাঝখানে কোনো গ্যাপ দেবেন না। যেমন এই একটা ডিরেক্টরির নাম রয়েছে, এই নামটার কোনো গ্যাপ নেই, তারপরে এটা একটা আলাদার ডিরেক্টরির নাম রয়েছে, এর মাঝে কিন্তু নামের মধ্যে কোনো গ্যাপ নেই। এইটি আরেকটা ডিরেক্টরির নামও রয়েছে, এটার মধ্যে কোনো গ্যাপ নেই। যদি আপনার নামের মধ্যে গ্যাপ দিতে চান ডিরেক্টরির নাম, তাহলে তার জন্য অন্য একটা রয়েছে, অন্যভাবে লিখতে হবে, সেটা একটু পরে জানবো। তো এখানে দেখো এমকেডিআইআর দিয়ে test1 দিলাম। ঠিক আছে, যদি আমরা test1 এইভাবে দিতে চাই সেটা কিন্তু আলাদা হয়ে যাবে, তখন টেস্ট একটা ফোল্ডার ক্রিয়েট হবে, 1 একটা ফোল্ডার ক্রিয়েট হবে। ঠিক আছে, একসাথে test1 ক্রিয়েট হবে না। তো test2
এবারে আমরা দেখব dir1, এটা দেখব। তো চলো দেখা যাক কি হয়। তো এখানে দেখো test1 ক্রিয়েট হয়েছে, test2 ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। dir1 যদি আমরা এইভাবে লিখি তাহলে দেখো এখানে dir আলাদাভাবে ক্রিয়েট হয়েছে, 1টা আলাদাভাবে ক্রিয়েট হয়েছে। এটাকে যদি আমরা dir1 একসাথে ক্রিয়েট লিখতে মানে কিভাবে লিখতে পারবো, dir1 একসাথে কিভাবে ক্রিয়েট করতে পারবো, তাহলে এখানে mk dir দেবো, দিয়ে dir1 দিলাম। তো এটা আমরা কি করব, একসাথে লিখব, তাই না? মানে dir1 একটা ফোল্ডার হবে। তো সেটার জন্য একটা আমরা কি করব, ইনভাইটেড কমা ওপেন করব, আর যতটুকু আমরা নামটা নিতে চাইছি ততটুকু আমরা গিয়ে ইনভাইটেড কমা ক্লোজ করে দেবো। দিলে দেখবে এন্টার প্রেস করো, করলে এখানে দেখো dir স্পেস 1 ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার রয়েছে mkdir p parent child grandchild। এটা কি, when you created nested directory, ঠিক আছে, মেক ক্যান অটোমেটিক্যালি ক্রিয়েট প্যারেন্ট ডিরেক্টরি ইফ দে ডাজ নট এক্সিস্ট ইউজিং পি। তাহলে পি কমান্ডের সাহায্যে আমরা ডিরেক্টরির মধ্যে সাব ডিরেক্টরিগুলো ক্রিয়েট করতে পারি, মানে একটা ডিরেক্টরির ভিতরে আর একটা ডিরেক্টরি, তার ভিতরে আর একটা ডিরেক্টরি, এটা আমরা ক্রিয়েট করতে পারি। সেটা কি রকম করবো, আমরা mkdir দেবো, দিয়ে ড্যাশ পি দেবো, দিয়ে ডিরেক্টরি নেম সেটা কি দেবো, আমরা লাইভ দিলাম, স্ল্যাশ দিলাম, দিয়ে অ্যানিম্যাল দিলাম, লায়ন দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। তো দেখো এখানে কোনো কিছু দেয়নি, তার মানে আমরা এরর দেয়নি, মানে আপনার ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো সেটা কোথায় হয়েছে, তো এখানে দেখো লাইভ অ্যানিম্যাল, তার ভিতরে লায়ন, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এবারে নেক্সট আমরা জানবো mkdir m755 মাই ডিরেক্টরি। এটার সাহায্যে কি করা হয়, এটার সাহায্যে আমরা পারমিশন দিতে পারি এম এর সাহায্যে, যে এই ফোল্ডারটা কে কে অ্যাক্সেস করতে পারবে। একটু আগে আমরা যেটা জানলাম, ইউজার, যে অনার, তারপরে গ্রুপ, তারপরে আদার্স, তাই না? তো সেইভাবে আমরা এটাকে পারমিশন দিতে পারি। এই যে 755, এটার জিনিসটা কি, কোনো ভয়ের কারণ নেই। এটা আমরা জানবো যে ওই ফাইল পারমিশন যে ক্যাটাগরি রয়েছে, ওই ফাইল পারমিশন ক্যাটাগরির মধ্যে আমরা জানবো। আপাতত আপনি শুধু এটুকু জেনে রাখুন, ফার্স্ট হচ্ছে অনার, সেকেন্ড হচ্ছে ইউজার, সেকেন্ড হচ্ছে গ্রুপ, ফার্স্ট হচ্ছে অনার, সেকেন্ড হচ্ছে গ্রুপ, আর থার্ড হচ্ছে আদার্সের জন্য পারমিশন দেওয়া। এইটা অনারের ক্ষেত্রে 7 কেন হলো, 5 গ্রুপের জন্য 5 কেন হলো, আর আদার্সের জন্য 5 কেন হলো, সেটার জন্য নেক্সট ভিডিওতে আমরা এটাকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আপাতত চলো এবারে আমরা এটাকে mkdir করলাম, /m দিয়ে 755 দিলাম, দিয়ে লায়ন 2 দিলাম, দিয়ে এন্টার করলাম, দিয়ে লায়ন 2 তো ক্রিয়েট হয়ে গেল। দিয়ে আমরা যদি এখানে ls-l যদি করি, এল করে যদি করি, তো এখানে দেখো লায়ন 2 এর কি রয়েছে, ডিরেক্টরি রয়েছে, রিড রাইট এক্সিকিউট হয়েছে অনারে, রিড আর এক্সিকিউট রয়েছে, আর আদার্সের রিড অ্যান্ড এক্সিকিউট রয়েছে, তাই না? তো এইভাবে আমরা পারমিশন সেট আপ করে দিতে পারি। এবারে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করলে দেখতে পারবে যে এই যে টেস্ট আমরা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, এখানে দেখো প্রথমে যে ইউজার বা অনার, তার জন্য রিড রাইট এক্সিকিউট ছিল, গ্রুপের জন্য রিড রাইট এক্সিকিউট চলে এসছে, আর আদার্সের জন্য শুধু রিড অ্যান্ড এক্সিকিউট। এখানে আমরা কিন্তু কোনো
পারমিশন সেট আপ করে দিইনি। এই যে টেস্ট 2 টেস্ট 1 আমরা যেগুলো করেছিলাম, তার জন্য আমরা কিন্তু কোনো পারমিশন দিইনি। যখন আমরা পারমিশন দিলাম যে lion2, তার জন্য কি হলো সেটা দেখো, রিড রাইট এক্সিকিউট, আর গ্রুপের জন্য রিড অ্যান্ড এক্সিকিউট, এবং আদার্সের জন্য রিড অ্যান্ড এক্সিকিউট। এইভাবে কিন্তু আমরা পারমিশনগুলো সেট আপ করে দিতে পারি। তো নেক্সট দেখো, mkdir-v নিউ ফোল্ডার, এটার মানে কি? এটা হচ্ছে ডিসপ্লে এ মেসেজ ফর ইচ ডিরেক্টরি ক্রিয়েটেড। একটু আগে আমরা যেটা বলছিলাম যে আমাদের কোনো ফোল্ডার ক্রিয়েট করছিলাম, কোনো আউটপুট পাচ্ছিলাম না যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে কি না। তো সেক্ষেত্রে দেখো, আমরা যদি mkdir দিয়ে ভি ফ্ল্যাগটা যদি আমরা ইউজ করি, দিয়ে এখানে যদি আমরা টাইগার ইউজ করি, দিয়ে এন্টার প্রেস করি, তাহলে এখানে দেখো একটা মেসেজ শো হচ্ছে যে mkdir ক্রিয়েটেড ডিরেক্টরি, কি ডিরেক্টরি ক্রিয়েট করেছে? টাইগার। তাহলে ঠিক আছে, তাহলে mkdir-v সাহায্যে আমরা কি করতে পারছি যে এটা ভার্বস সেকশন, মানে ভার্বসটাকে ইউজ করতে পারি, ডিটেলসে জানতে পারছি যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে কি না। তো নেক্সট জানবো আমরা টাচ কমান্ডের সাহায্যে আমরা কি করি না, টাচ কমান্ড ইজ ইউনিক or linear, is primarily used to create a new mpt file and to update the timestamp of existing file. তো টাচ কমান্ডের সাহায্যে আমরা একটা এমপিটি ফাইল ক্রিয়েট করতে পারি। টাচ দিয়ে নিউ ফাইলস ডট টিএক্সটি দিয়ে এন্টার করলাম। তো দেখো নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে। সেটা কীভাবে জানবো? ls-l করব। তো দেখো এখানে নিউ ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো দেখো প্রথমে ড্যাশ রয়েছে, মানে এটা একটা ফাইল, রিড এবং রাইটের পারমিশন রয়েছে, রিড এবং রাইটের পারমিশন রয়েছে, এবং শুধুমাত্র রিডের পারমিশন রয়েছে। ঠিক আছে, এর ফাইলের সাইজ 0 রয়েছে, কবে ক্রিয়েট হয়েছে তার দিয়ে দিয়েছে, এবং ফাইলের নামটা দিয়ে এসেছে। এবারে এর ডিটেলসে আমরা জানবো আরও আর কি করতে পারি। বেসিক সিনট্যাক্স, টাচ মাই ফাইল ডট টিএক্সটি ক্রিয়েট এ নিউ ফাইল। এবারে আমরা মাল্টিপল ফাইলও ক্রিয়েট করতে, সেটা কীভাবে? ফাইল 1, ফাইল 2, ফাইল 3। চলো দেখে নিই। দিয়ে এন্টার প্রেস করব। দেখো এখানে ফাইল 1, ফাইল 2 টিএক্সটি চলে এসছে। আপনারা দেখলেন যে মাল্টিপল ফাইল একসাথে কীভাবে ক্রিয়েট করতে পারি। তো এবারে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এরকম ফাইল কীভাবে একটা ক্রিয়েট করব, যে টাইগার ফ্যামিলি ডট টিএক্সটি। ঠিক আছে, তো সেটার জন্য কি করতে হবে? টাচ কমান্ড লিখতে হবে অবশ্যই। লেখার পরে ইনভাইটেড কমা দিতে হবে। ইনভাইটেড কমার মধ্যে লিখতে হবে আপনার যে abc.com দিয়ে স্পেস দিয়ে এখানে দেবো আমরা সাবডোমেন, দিয়ে আবার ফের ইনভাইটেড কমা ক্লোজ করতে হবে, সাবডোমেন ডট টিএক্সটি দিয়ে আবার ফের এটাকে ক্লোজ করে এন্টার করতে হবে। করলে দেখবেন abc.com সাবডোমেন টিএক্সটি যেমন আপনি লিখেছেন এই ঠিক তেমনই একটা টেক্সট ফাইল ক্রিয়েট হবে। তো যদি আমি এটা ls করি, করে দেখুন এখানে abc.com সাবডোমেন ডট টিএক্সটি চলে এসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা ফাইলগুলো ক্রিয়েট করতে পারি। এবারে আমরা নেক্সট যে কমান্ড সম্পর্কে জানবো rm, সেটার মাধ্যমে কি জানি? রিমুভ। ঠিক আছে, দ্য rm কমান্ড ইজ শর্ট ফর্ম রিমুভ। ইট ইজ এ পাওয়ারফুল ইউনিক অথবা লিনাক্স কমান্ড ইউজ ডিলিট ফাইল অ্যান্ড ডিরেক্টরি ফ্রম দ্য ফাইল সিস্টেম। এর বেসিক সিনট্যাক্স কি হচ্ছে? rm
অপশান ইউজ করতে পারি আমরা বিভিন্ন, তারপরে ফাইলের নাম দিই বা ফোল্ডারের নাম দিতে পারি। তাহলে ফার্স্ট হচ্ছে আরএম, এখানে আমি আরটা বড় হাতে দিয়েছি, এখানে আপনি আর ছোট হাতে দেবেন অবশ্যই। আরএম হাইফেন এফ, এটার ফলে কি হবে, ফোর্সফুলি রিমুভ করবে ফাইল উইদাউট এনি প্রম্পট, এনি শোয়িং এরর অর নন এক্সিস্টিং ফাইল। মানে ফোর্সফুলি রিমুভ করার জন্য আমরা হাইফেন এফটাকে ইউজ করব। তো চলো এখানে করি। তাহলে আরএম করব, হাইফেন এফ দিয়ে আমরা ফাইলের নাম দেব নিউ লাইন ডট টিএক্সটি, দিয়ে এন্টার করব। করলে দেখো কোনো এরর নেই। আমি যদি এটা এলএস করি তাহলে এখানে দেখো, এখানে যে নিউজ লাইন ছিল সেটা চলে গিয়েছে, এখানে আর নেই। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা ফোর্সফুলি ফাইলটাকে ডিলিট করেছি। এবারে আমরা নেক্সট যে কমান্ড রয়েছে আরএম হাইফেন আর, এটার মানে কি, ডিলিট ডিরেক্টরি অ্যান্ড দেয়ার কন্টেন্ট রিকার্সিভলি, আর ফর রিকার্সিভ। ঠিক আছে, তাহলে ফাইল ডিরেক্টরির মধ্যে যদি কোনো ডিরেক্টরি বা কন্টেন্ট থেকে থাকে সেটাকে আমরা আর দিয়ে আমরা রিমুভ করতে পারি। তো চলো দেখে নিই। আমরা এর আগে ডিরেক্টরির মধ্যে সাবডিরেক্টরি ক্রিয়েট করেছিলাম কোন ফাইলে, এই যে অ্যানিম্যাল ফাইলে। ঠিক আছে, টেলকম লাইভ অ্যানিম্যাল লায়ন। তাহলে লাইভ এই যে ফোল্ডারটা রয়েছে, এই ফোল্ডারের মধ্যে অনেকগুলো সাবডিরেক্টরি রয়েছে। সেটা কীভাবে ডিলিট করব, তাহলে আরএম হাইফেন আর দিয়ে শুধু ডিরেক্টরির নামটা দিয়ে দেবো LIFE লাইভ, দিয়ে এন্টার করব। তো দেখো এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে, অথচ কোনো এরর নেই। তো আমরা এলএস করি, এলএস করলাম। তো করার পরে দেখো লাইভটা নেই এখানে আর। ঠিক আছে, এখানে নেই, এখানেও নেই। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন আরটা আমরা কেন ইউজ করে থাকি। এবার নেক্সট আমরা জানবো আই, প্রম্পট ফর কনফার্ম বিফোর ইচ ফাইল ইজ ডিলিট। যদি আপনি কোনো ফাইল ডিলিট করার আগে প্রম্পট কনফার্ম হতে চান, সেক্ষেত্রে আইটাকে আপনি ইউজ করতে পারেন। তাহলে আরএম হাইফেন আই ইউজ করব, করে এর মধ্যে কোন ফাইল বা ফোল্ডারটা ডিলিট করব, আমরা এই যে হ্যাপি হোলি এই ফাইলটা ডিলিট করব। চলো তার আগে আমরা ডবল ব্র্যাকেটের মধ্যে হ্যাপি হোলি ডট টিএক্সটি দিয়ে দিই, দিয়ে এটাকে এন্টার করব। এখানে একটা প্রম্পট দিচ্ছে যে রিমুভ রেগুলার এমপিটি ফাইল হ্যাপি হোলি, আপনি কি রিমুভ করতে চান? তো এখানে ইয়েস দিয়ে দিন, দিয়ে এন্টার করে দিন। দেখো এটার ফাইলটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তাহলে এল করব, করে এখানে দেখো হ্যাপি হোলিটা নেই। ঠিক আছে, এবারে আমরা যেটা জানবো আরএম ভি, ডিসপ্লে ডিটেলস অ্যাবাউট দ্য ফাইল অর ডিরেক্টরি বিগিং ডিলিট হওয়ার সময় তার আগে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবে এই ফাইল সম্পর্কে। তো চলো আরএম ভি দিয়ে আমি চাইছি ফাইল ফাইল, বা এখানে আমি টেস্টটাকে ডিলিট করব, টেস্ট দিয়ে এন্টার করলাম। তাহলে দেখো এখানে যেটা হয়েছে আরএম ক্যান নট রিমুভ টেস্ট ইজ এ ডিরেক্টরি। তাহলে ডিরেক্টরিকে ডিলিট করার জন্য আলাদা কমান্ড রয়েছে। ঠিক আছে, আরএম ভি টেস্ট এইগুলো হচ্ছে মেনলি ফাইল ডিলিট করার জন্য, ডিরেক্টরি ডিলিট করার জন্য সেটা আলাদা কমান্ড রয়েছে, সেটা আমরা জানবো একটু পরে। তো আরএম ভি দিয়ে আমরা এখানে ফাইল 1.txt এই ফাইলটাকে ডিলিট করতে চাইছি, ফাইল 1.txt দিয়ে এন্টার করব। তো রিমুভ ফাইল 1.txt একটা মেসেজ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এর আগে আমরা দেখেছিলাম যে mkdir ভি ইউজ করলে
একটা মেসেজ দিতে যে আপনার ফাইলটা ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক তেমনই এখানে আরএমভি ইউজ করলে এখানে মেসেজ দিচ্ছে যে আপনার ফাইলটা রিমুভ হয়ে গিয়েছে। এবারে রয়েছে আরএমডি, ডি ফর ডিরেক্টরি। যদি কোনো আপনি এমপিটি ডিরেক্টরি ডিলিট করতে চান তাহলে আরএমডিটাকে ইউজ করতে পারেন। ডি ফ্ল্যাগটা যেটা রয়েছে, ডি অপশানটা, সেই অপশানটাকে ইউজ করতে পারেন, বা আপনি আর অপশানটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা আরএম ডিরেক্টরির জন্য ডি ইউজ করবো, আরএমডি। ডি দিয়ে এখানে টেস্ট দিয়ে এন্টার করলো, দেখো টেস্ট এখান থেকেও চলে গিয়েছে। ঠিক আছে, যদি আমরা এখানে টেস্ট ওয়ানটাকে ডিলিট করতে চাই, সরি টেস্টি, সরি টেস্ট ওয়ান এন্টার করলাম, তো দেখো এখানে টেস্ট ওয়ানটা রিমুভ হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে টেস্ট আমরা সরি আরএম কমেন্ট কীভাবে আমরা ইউজ করব। এবার রয়েছে সিপি, কপি। কপিটা কি না, কপি কমান্ডের সাহায্যে আমরা কি করি, কপি করতে পারি। সেটা হচ্ছে একটা ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরি কোনো ফাইলটাকে আমরা ফোল্ডারটাকে কপি করে নিয়ে যেতে পারি। সেটা কেমন, সিপি অপশান আছে, সোর্স মানে ফাইলের নামটা দিতে হবে, আর ডেস্টিনেশন মানে কোন জায়গায় আপনি এটা সেভ করতে চাইছেন, সরি কপি করতে চাইছেন। ফার্স্ট যে কমেন্টটা রয়েছে, কোনো একটা ফাইল, সেই ফাইলটা রিনেম করে সেম লোকেশানে সেভ করতে গেলে আপনাকে এইটা দিতে হবে, কমেন্টটা ইউজ করতে হবে, এইভাবে লিখতে হবে। ধরো এখানে এই যে ফাইল 2 রয়েছে বা এই abc.com যেটা রয়েছে, এটাকে আপনি রিনেম করে সেম লোকেশানে অন্য নাম দিয়ে রাখতে চাইছেন, তাহলে সেটাকে কি করতে হবে, সিপি, সরি এটা কোথায় রয়েছে, এটা টেলিকমের মধ্যে রয়েছে, তো আমরা টেলিকমের মধ্যে রয়েছি, তো সিপি, তাহলে ফাইলের নামটা কি রয়েছে, abc.com abc subdomain.txt। এই ফাইলের নামটা আমি চেঞ্জ করে দেবো subdomain.txt দিয়ে এন্টার করলাম। তো দেখো এখানে নতুন একটা টেক্সট চলে এসেছে, সেম ফাইল কিন্তু নতুন একটা ফাইলের নাম দিয়ে আমরা এটাকে সেভ করেছি। তো এবারে নেক্সট আমরা জানবো সিপি ফাইল 1.txt ফাইল 2.txt দিয়ে একটা পাথ, ডেস্টিনেশন পাথ রয়েছে, কপিস মাল্টিপল ফাইল ইনটু এ ডিরেক্টরি। তাহলে একটা ডিরেক্টরির মাল্টিপল ফাইল অন্য একটা ডেস্টিনেশনে আপনি কপি করতে পারেন। তো এখানে দেখো আমি যদি করি, এখানে সিপি ফাইল 2 ফাইল 2.txt আর সাবডোমেন .txt, এটাকে যদি আমি অন্য লোকেশানে কপি করতে চাই, ধরুন এখানে ডেস্কটপের মধ্যে এই ব্যাস এর মধ্যে আমরা কপি করব, তাহলে সেটার জন্য লোকেশানটা আমাদের জানার দরকার। সেটার জন্য আমরা কি করব, এইখান থেকে গিয়ে এইখানে আমরা লোকেশানটাকে কপি করতে পারি। তা না হলে আপনি যদি কমান্ড প্রম্পটে টার্মিনালে করতে চান, তাহলে সেটার জন্য আমরা কি করতে হবে, প্রথমে আপনাকে ডেস্কটপে যেতে হবে, সিডি দিয়ে সিডি ডেস্কটপ দিয়ে এর মধ্যে কোথায় যেতে হবে, ব্যাস। ঠিক আছে, তাহলে সিডি ব্যাস চলে আসলো, দিয়ে এখানে আমরা পিডব্লিউডি করব, দিয়ে এন্টার করলে এখানে যে অ্যাড্রেসটা রয়েছে আর এখানে যে অ্যাড্রেসটা রয়েছে কিন্তু সেমই থাকবে। তাহলে এখান থেকে আমরা অ্যাড্রেসটাকে কপি করতে পারি বা ওখান থেকে
কপি করতে পারি, করে এখানে আমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে, পেস্ট করতে হবে। তো আমি এখানে অ্যাড্রেসটা পেস্ট করলাম, দিয়ে এন্টার করলাম। ক্যান নট স্টার্ট সাবডোমেন ডট টিএক্সটি নো ফাইল ডিরেক্টরি। আচ্ছা, এই ডিরেক্টরি কি নাম কি ভুল গেল? আচ্ছা চলো দেখা যাক। সরি, এখানে নামটা ভুল হচ্ছে। ইসিউ, সরি এখানে ভুল দিয়েছি, এসইউ ডিও। এবারে এসছে, দেখুন ফাইল টু ডট টিএক্সটি, বিটা নেই, বিটা দেওয়া হয়নি, সাবডোমেন ডট টিএক্সটি দিয়ে আমরা যে লোকেশনটা কপি করেছিলাম সেই লোকেশনটা দেবো, দিয়ে এন্টার প্রেস করব। তো দেখো যদি ডেস্কটপে যাই, দিয়ে ব্যাস কমেন্টে যাই, তাহলে এখানে দেখো ফাইল টু ডট টিএক্সটি কপি হয়ে গিয়েছে এবং সাবডোমেন ডট টিএক্সটি কপি হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এবারে রয়েছে সিপি হাইফেন আর, আর সাহায্যে কী করি আমরা কপি ডিরেক্টরিজ অ্যান্ড দেওয়ার কন্টেন্ট রিকার্সিভলি। যদি কোনো একটা ফোল্ডার থাকে, তার ভিতরে যদি কোনো ফাইল থাকে বা ফোল্ডার থাকে, সেগুলো একসাথে কপি করার জন্য আমরা সিপি আর করব, আর ফ্ল্যাগটা ইউজ করব, আর অপশানটাকে আমরা ইউজ করে থাকবো। সেটার জন্য কি করতে হবে, তো চলো, তো এখানে আমরা কোথায় রয়েছে টেলকম, টেলকমের মধ্যে এখানে আমাদের রয়েছে, এখানে হচ্ছে টি সিস্টেমের মধ্যে একটা সাবডোমেন রয়েছে এবং তার মধ্যে ফাইলটা রয়েছে। এবার আমরা চাইছি এই যে টি সিস্টেমটাকে আমরা ওই ব্যাস যে ডিরেক্টরি পাথ রয়েছে, ব্যাস ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারের মধ্যে আমরা কপি করব। তো সেটার জন্য কি করব, আমরা সিপি হাইফেন আর রিকার্সিভ কপি করতে চাইছি, দিয়ে কি করতে হবে টি সিস্টেম দেবো, আমরা টি হাইফেন দেবো, দিয়ে ট্যাপ প্রেস করবো, টি সিস্টেম চলে আসলো, স্পেস দেবো, দিয়ে কোন কোথায় আমরা সেভ করতে চাইছি এই পাথটা আমরা আবার ফের এখানে দিয়ে দেবো। তো এই পাথটা আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে এন্টার প্রেস করবো, করে দেখো এখানে ওই ফোল্ডারের মধ্যে ওই টি সিস্টেমটা কপি হয়েছে কিনা। তাও দেখো এখানে টি সিস্টেমটা ফুল যেটা ছিল সেটা কপি হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা ফোল্ডারের ভিতরে যে সমস্ত কন্টেন্ট আছে সেগুলো আমরা কীভাবে কপি করব। এবারে রয়েছে সিপি ভি, ভি হচ্ছে একটা মেসেজ ডিসপ্লে করাবে যে আপনার ফাইলটা কপি হয়ে গিয়েছে, সেটা ডিসপ্লে করাবে। ঠিক আছে, যেটা আমরা আরএমএ দেখেছিলাম এবং এমকে ডিআইআরে দেখেছিলাম। আর একটা রয়েছে সিপিপি দিয়ে ফাইল ওয়ান ডট টিএক্সটি দিয়ে পাথ টু ডেস্টিনেশন, এটার জন্য প্রিজার্ভ ফাইল অ্যাট্রিবিউট সাজ এজ পারমিশন, ওনারশিপ এবং টাইম স্ট্যাম্প। ঠিক আছে, তো চলো এটা দেখা যাক নতুন একটা জিনিস, সিপি হাইফেন পি দিয়ে এখানে আমরা কোনটাকে কপি করতে চাইছি, টেলকম করে এটা আমি কপি করব, এবিসি এটাকে কপি করতে চাইছি। তো এটাকে কপি করব এবিসি ডট টিএক্সটি সাবডোমেন ডট টিএক্সটি দিয়ে পাথটা আমি এখানে দিয়ে দেবো, যে এই পাথের মধ্যে আমাদের ওটা কপি হয়ে যাবে। দিয়ে এন্টার করলাম, করে চলো দেখা যাক। ব্যাস দেখো এবিসি ডট টিএক্সটি। ঠিক আছে, তো এখান থেকে তো আমরা কিছু বুঝতে পারছি না, কারণটা কি, আমরা এখানে এলএস করব, দিয়ে এল করব। তো দেখো এখানে দেখো যে টাইম ক্রিয়েশন ডেট রয়েছে,
এখানে আরেকটা আমি যে ব্যাস যে ফোল্ডারটা রয়েছে এখানে আসি, এসে এখানে এলএস -l যদি করি, তো এখানে দেখুন abc subdomain.txt 0023, এখানে দেখো abc.com subdomain.txt 0023, আর এখানে দেখো abc subdomain.com 0023, দেখো দুটো কিন্তু সেম। ঠিক আছে, আমরা কখন করেছিলাম, একটু আগে করেছিলাম, তখন কিন্তু 23 ছিল না। ঠিক আছে, তো এই যে আগের যে অ্যাট্রিবিউটটা রয়েছে ঠিক একই অ্যাট্রিবিউটটা কিন্তু এটা ধরে রেখেছে, তাই না? এখানে file2.txt, আচ্ছা এখানে আমি যদি দেখি, এটা দেখো file2.txt এখানে আমরা ক্রিয়েট করেছিলাম 07-এ, কিন্তু এখানে দেখো file2.txt এটা রয়েছে 036। ঠিক আছে, এই টাইমে কিন্তু এই ফাইলটা আমরা এখান থেকে কপি করেছিলাম, আর এটা আমরা আগে ক্রিয়েট করেছিলাম 07-এ। যখন আমরা এই সিপি দিয়ে যখন আমরা কপি করলাম, তখন আগের যে অ্যাট্রিবিউটটা ছিল এই যে 23, ঠিক আছে, এই অ্যাট্রিবিউটটা কিন্তু ঠিক ধরে রেখেছে, অ্যাট্রিবিউটটা কিন্তু চেঞ্জ হয়নি। টাইম যখন ক্রিয়েট হয়েছে সেই টাইমেই কিন্তু এর অ্যাট্রিবিউটটা দেখাচ্ছে, টাইমটা দেখাচ্ছে। ঠিক আছে, এটার সাহায্যে সাহায্যে এগুলোকে আগের যে অ্যাট্রিবিউটগুলো রয়েছে সেগুলো কপি করবে, সেম টু সেম থাকবে। এবার রয়েছে আমরা জানবো এমভি সাহায্যে মুভ, যেটাকে আমরা কাট করতে পারি। এমভি সিপির মতো একই, এমভি দিয়ে ফাইল নেম দিয়ে পাথ টু ডেস্টিনেশন দিতে হবে, পাথ যে ডেস্টিনেশন আপনি এমভি করতে চাইছেন, এমভি দিয়ে ডিরেক্টরি দিতে পারেন, দিয়ে ডেস্টিনেশন পাথ দিতে হবে আপনাকে। এমভিএফ ওভাররাইট, যদি আপনি একই লোকেশনের মধ্যে একই ফাইল মুভ করতে চান, তো ওভাররাইট করতে চান, তখন সেটা এফ দিয়ে আপনাকে ওভাররাইট করতে হবে। ঠিক আছে, আর এমভি দিয়ে আপনার পাত্রা যে ফাইলটা বা ফোল্ডারটা মুভ হয়েছে সেটার জন্য আউটপুট জানার জন্য আপনার এমভি দিয়ে আপনাকে রান করতে হবে। তো এটা আর দেখালাম না, আপনারা নিশ্চয়ই পারবেন এটা। তো এমভি স্টার্ট ডট টিএক্সটি এটা একটু দেখে নিন। এটা হচ্ছে এমভি স্টার্ট ডট টিএক্সটি, আপনার ওই যে লোকেশান, যে লোকেশানে আপনি কাজ করছেন ওই লোকেশানে যত টিএক্সটি ফাইল রয়েছে আপনি যদি মুভ করতে চান অন্য ডেস্টিনেশানে, অন্য ডেস্টিনেশনে, তো সেটার জন্য আপনি এমভি স্টার্ট ডট টিএক্সটি দেবেন, দিয়ে যে পাতে আপনি যে ডেস্টিনেশনে আপনি মুভ করতে চাইছেন সেই ডেস্টিনেশনের পাথটা দিতে হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ এতদূর পর্যন্ত দেখার জন্য। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটি লাইক কমেন্ট করবেন। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।